হামলাকারীরা নাই আলোচনায়, আনিস আলমগীর গ্রেপ্তার। আবার আনিস ভাইকে যে শুধুমাত্র এই ঘটনাটিকে আড়াল করার জন্য করা হয়েছে তা না, মানে এক ঢিলে অনেকগুলো পাখি। আমরা মবের শিকার হয়েছিলাম। আনিস ভাইয়ের কপাল এদিক থেকে ভালো যে তিনি মবের শিকার হননি। আমরা মবের শিকার হয়েছিলাম, চোখের সামনে মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হলো। যে আনিস আলমগীরের বিষয়ে আপনার মন্তব্য কি? উনি বলছেন যে আমি কি ভয়ে ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? না, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বিএনপি কি বললো? তারা স্টেটমেন্ট দিল। হ্যাঁ, আমরা খুশি। দাবি তো আমরাই আগে তুলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে। এটি একটা কি এই কারণ যে ধরেন আওয়ামী লীগ এতটা ব্যবসা করেছে, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়গুলো নিয়ে এতটা ব্যবসা তারা করেছে, যার কারণে এখন সেই বিষয়ে কেউ কথা বলতে, মানে বিএনপির যে অবস্থানের কথা বলছেন, যে কথা বললে আমি ফ্যাসিস্টের পক্ষেই চলে যাই কিনা, এই ভয়েই আসলে তারা কথা বলছে না। আমার দেশ, আমার মা, আমার মাটিকে নিয়ে কথা বলবে, আমরা চুপ করে থাকবো? বলছে তারা একটা রাজনৈতিক দল, তাদের একটা সমর্থন আছে, ছোট একটা জনসমর্থন বা বড় একটা জনসমর্থন, যেমনই সমর্থক হোক, আমি জামাত ইসলামের কথা বলছি। তারা যে আওয়ামী লীগ আমলে কোথাও কথা বলবার সুযোগ পেল না, কোনো গণমাধ্যমে আসতে পারলো না, কোনো টক শোতে কখনো প্রতিনিধিত্ব করলো না, মানে সেটাও কি একটা উচিত ব্যাপার ছিল? মানে আওয়ামী লীগের 15.5 বছর যারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, যারা বড় বড় বুলি আওড়াতেন, যারা সরকারের উচ্ছিষ্ট খেয়ে ফুলে ফেপে উঠেছিল, তারা কোথায় আজকে? আওয়ামী লীগের সময় যারা আমাদেরকে দালাল, বিএনপি জামাতের দালাল বলেছিল, হাতে গোনা কয়েকজন মানুষ আমাদেরকে কথা বলতে হচ্ছে, তারা কোথায়? হাসনাত আবদুল্লাহ বলছেন ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করতে হবে, বিচ্ছিন্নবাদীদের, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদেরকে এখানে আশ্রয় দিয়ে আলাদা করতে হবে, কথা পরিষ্কার। তিনি এর তো একটা মিনিমাম একটা লজিক থাকতে হবে। কেন? প্রথম কোশ্চেন হচ্ছে কেন? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমার ক্ষমতা কি? জি, আপনাকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ধন্যবাদ। আমি মানে পরিস্থিতি তো এখন বাংলাদেশে এমন যে নানান রকম কথাবার্তা, বক্তব্য, সেগুলো নিয়ে কথা বলতেই হয়। যে আসলে কথা তো বলার কথা ছিল যে ওসমান হাদির উপর কারা হামলা করলো, কেন, কোন উদ্দেশ্যে হামলা করলো, হামলাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছেন না, তারা কি আসলেই পালিয়ে গেছেন, এই বিষয়গুলো নিয়ে। কিন্তু এখন আলোচনার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে এই ঘটনার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না গেলেও আনিস আলমগীর গ্রেপ্তার হয়ে গেলেন, সাংবাদিক আনিস আলমগীর। এক্স্যাক্টলি। ফলে এটি একটা আলোচনার বিষয়। এটি কি আসলে ওই হামলা, এই বিষয় থেকে দৃষ্টি সরানোর একটা কৌশল হতে পারে? মানে হামলাকারীরা নাই আলোচনায়, আনিস আলমগীর গ্রেপ্তার। এটা তো শুধু আপনার প্রশ্ন নয়। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, এই বিষয়গুলো সামনে আসছে যে ওসমান হাদি, শরীফ ওসমান হাদির যে হত্যা চেষ্টাকারীরা বা শুটাররা, তারা কোথায়? তারা আসলে কারা? তাদেরকে ফাইন্যান্স করেছে কারা? কাদের নির্দেশে করা হয়েছে? এই বিষয়গুলো নিয়ে যখন সারা বাংলাদেশে তোলপাড় চলছিল, ঠিক তখনই আনিস ভাইকে আটক করা হলো। এবং আহ যারা এই মন্তব্যগুলো তুলছেন, আপনি প্রশ্ন করলেন, আমি মনে করি লজিক্যাল হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আবার আনিস ভাইকে যে শুধুমাত্র এই ঘটনাটিকে আড়াল করার জন্য করা হয়েছে তা না, মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারা আর কি। হুম, সবগুলো একসাথে থাকতে পারে। আহ যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, যারা সরকারের সমালোচক রয়েছেন, তাদের কণ্ঠরোধের একটা চেষ্টা থাকতে পারে। আবার যারা ব্যক্তিগত জায়গা থেকে আনিস ভাইয়ের উপরে আক্রোশ মেটানোর একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা যাদের ছিল, তাদেরও সেই কাজটি হলো। আবার ওসমান হাদির যারা শুটার, তারা কোথায়? তারা কেন পালিয়ে গেল? বা পালিয়ে না গিয়ে থাকলে কেন আটক করা হচ্ছে না? এই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার জন্য হতে পারে। জি, অনেকগুলো কারণ বললেন যে যারা মানে বিরোধিতা করছে, মানে এই সময়েই যে তাকে গ্রেপ্তার করা হলো, এবং আমরা দেখলাম যে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো, জিম থেকে নিয়ে যাওয়া হলো। তারপরে জিজ্ঞাসাবাদ দীর্ঘ সময় ধরে হলো, হওয়ার এক পর্যায়ে গিয়ে মামলা হলো না। সাধারণত আমরা জানি মামলা হলে তারপরে গ্রেপ্তার হয়। এখানে আগে পুলিশ নিয়ে গেল, বা মানে এটা কি পুলিশ স্বয়ংক্রিয়ভাবে করলো, নাকি ধরেন এই যে কথাবার্তাগুলোর চাপ সেটির ভিত্তিতে হলো? মানে হাদিকে হত্যা চেষ্টা, আমি সম্ভবত সামনে হত্যাকারী বলেছিলাম, হত্যা চেষ্টাকারী বা হত্যা চেষ্টার পর এই যে আমরা দেখলাম আসিফ মাহমুদ উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তিনি বললেন যে এখন থেকে যারা গুলি করছে, মানে এরপর থেকে যারা গুলি করবে তারা না, যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান সৃষ্টি করবে বা তাদের পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে, তাদের মানে তারা টার্গেটেড হবে। একই রকম কথা দেখলাম নাহিদ ইসলাম বলছেন এরকম, এই বা ফাতিমা তাসনিম জুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ডাকসু নেত্রী একজন,
তাদের বক্তব্যের ইম্প্যাক্ট এটা, মানে নাকি পুলিশের একটা স্বয়ংক্রিয় অবস্থান? আপনি যদিও বলছিলেন, তারপরে আমি এই মন্তব্যগুলোকে একটু না, ঠিক আছে। সুতায় গেঁথে জিজ্ঞাসা করলাম। প্রথম কথা হচ্ছে যে আনিস ভাইকে কোনো ধরনের মামলা ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই আটক করা হয়েছে। এটা শুধু আনিস ভাইয়ের ক্ষেত্রে নয়, এটা তো হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এটা আওয়ামী লীগের সময়ও কিছু কিছু জায়গায় হয়েছে, তবে সাংবাদিকদের ক্ষেত্রে হয়েছে বলে আমার মনে হয় না। আপনি চিত্রগ্রাহক, ফটো সাংবাদিক শহীদুল আলমের কথা বলতে পারেন, আপনি ফটো সাংবাদিক কাজলের কথা বলতে পারেন, সাংবাদিক প্রবীর সিকদারের কথা বলতে পারেন। প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক মামলা ছিল। সেই মামলাগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, মানে হয়রানি করার উদ্দেশ্য করা হয়েছে নাকি তারা সত্যি সত্যি অপরাধী, সেগুলো অন্য আলোচনা। কিন্তু মামলা হয়েছে, মামলা হওয়ার পরে আটক করা হয়েছিল। আবার মামলা ছাড়াও অনেক পলিটিক্যাল লিডারকে আটক করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের সময়, এটাও সত্য কথা। কিন্তু এখন যেটি হচ্ছে, মানে কোন ধরনের মামলা, কোন ধরনের অভিযোগ, মিনিমাম কোনো কারণ ছাড়া যাকে তাকে যখন তখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে যখন আটক করা হলো মঞ্চ ৭১-এর হুম। ওই সেমিনার থেকে, তখন কি আমাদের নামে মামলা ছিল? বরঞ্চ আমরা মবের শিকার হয়েছিলাম। আনিস ভাইয়ের কপাল এদিক থেকে ভালো যে তিনি মবের শিকার হননি। হুম। আমরা মবের শিকার হয়েছিলাম। চোখের সামনে মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হলো, লাঞ্ছিত করা হলো এবং একটা হরিবল সিচুয়েশন তৈরি করা হলো। আমি নিজে ফোন দিয়েছিলাম তো পুলিশকে 999-এ। পুলিশ এলো, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, হেফাজতে নেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হলো ডিবি অফিসে। ঠিক একইভাবে আনিস ভাইকে যেভাবে জেরা করা হয়েছে, তার আগে বসিয়ে রাখা হয়েছে, সেম আমাদেরকেও বসিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে নেওয়া হলো দুপুর ১২টা ১২:৩০ দিকে। রাত ১০টা পর্যন্ত আমাদের কাছে ফোন ছিল। কোন ধরনের কোন সিদ্ধান্ত তখন পর্যন্ত ছিল না যে আটক দেখাবে নাকি ছেড়ে দিবে। উপর মহলে একেবারে শীর্ষ মহলে টপ মোস্ট লেভেল থেকে যখন নির্দেশনা এলো, না কাউকে হুম। ছাড়া হবে না এবং মামলা দেওয়া হবে, তখন আমাদের ফোনগুলো নিয়ে নেওয়া হলো টপ মোস্ট লেভেল এবং মানে তারপরে কোত্থেকে, কোন লেভেল, কে? সর্বোচ্চ লেভেল থেকে। এটা তো আমাদের যে বিষয়টি একেবারে টপ মোস্ট লেভেল থেকে। মানে কি কে ডক্টর তা ইউনূস? জানি না। মানে কে তা জানি না। হুম। তবে শীর্ষ মহল থেকে সেটা তো যেমন আমাকে আমার যিনি আইনজীবী ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন, তিনি আমাকে ফোন দিলেন সন্ধ্যা ৭টায়, বিকাল ৫টায় যে, "পানু ভাই কতজন আছেন? কি অবস্থা? আ আচ্ছা চিন্তা করেন না। আমি অমুক, অমুকের সাথে কথা বলেছি।" একেবারে গভর্নমেন্টের টপ মোস্ট লেভেলের যারা আছেন, উপদেষ্টাদের মধ্যে যারা প্রভাবশালী হুম। এখনো পর্যন্ত, তাদের সাথে কথা হয়েছিল। হুম। তারা বললেন যে ছেড়ে দেওয়া হবে। যখন বলল যে না ছেড়ে দেওয়া হবে, পরবর্তীতে যখন আমার সাথে ২ বার কথা হলো ব্যারিস্টার সারাহ হোসেনের ৫টা এবং ৭টার দিকে। তারপরে যখন রাত ১০টার সময় আমাদের ফোন সিজ করে নেওয়া হলো, তখন আমরা বুঝলাম যে মামলা দেয়া হতে যাচ্ছে। রাত ১টার সময় মামলা রুজু করা হলো। তখন তো আমাদের ধরে নিতেই হয়। যেহেতু আমাদের ওই জায়গাটিতে ডিবিতে থাকাকালীন সময়ে কি হচ্ছিল না হচ্ছিল আমরা সব জানতে পারছিলাম। ফোন তো আমাদের কাছে ছিল। শুধু ব্যারিস্টার সারাহ হোসেন নয়, দায়িত্বশীল আরো অনেকে ফোন দিচ্ছিলেন। তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছেন। যেহেতু আমার সঙ্গে প্রফেসর কার্জন ছিলেন। হুম। শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি অধ্যাপক। মুক্তিযোদ্ধা ছিলেন। তো সেই জায়গা থেকে তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম রাত্রে ১০ টার সময় যখন এসে পুলিশের একজন এসআই বললেন যে, ডিবির একজন এসআই যে, "ফোনগুলো দিন।" তার মানে মামলা হচ্ছে এবং সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তারা তো এই কাজটা করেনি। তারা ওয়েট করছিলেন আমাদের ছাড়বেন কি না। যখন নির্দেশ এলো যে না ছাড়া হবে না, মামলা দাও এবং কোন মামলায় দেওয়া হবে সেটিও নিশ্চয়ই অনেক ধরনের গবেষণা চলেছে। তারপরে মামলা দেওয়া হয়েছে। আনিস ভাইয়ের ক্ষেত্রেও তাই। কোন মামলা ছিল না। তাকে জিজ্ঞাসাবাদের নামে নিয়ে যাওয়া হলো। তার বিরুদ্ধে ১৯ ঘন্টা পর তাকে আদালতে তোলা হলো এবং তার আগে রাত ২টার সময় মামলা দেওয়া হলো। রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। একই রকম চরিত্র, একই ধরনের বিষয়। হুম। এবং আপনি যদি আইনের কথা বলেন যে কি সন্ত্রাস করেছে আনিস ভাই? কি সন্ত্রাস করেছিলাম আমরা?
মানে আমি এবং আসলে সেখানে এই কি স্পষ্ট সন্ত্রাস করেছেন এটা আমি আসলে জানতেই চাই যে কি সন্ত্রাস অপরাধের মানে সংজ্ঞাটা কি আমি এটা খুব জানতে চাই। আপনাদের সময় আমি জানতে চাইছিলাম, সন্ত্রাস খুব বুঝতে পারছিলাম না। সন্ত্রাস আসলে আসি আমরা আমি, কিন্তু করেছি। তার আগে আপনি যে একটু কথা বলছিলেন যে আনিস ভাইয়ের কপাল ভালো, আপনারা তো মবের শিকার হয়ে গিয়েছেন, তার কপাল ভালো। আসলে কি এখন এখানে একটা সন্তুষ্টির জায়গা আমাদের রাখতে হবে যে আসলে কপালটা ভালো বলেই, কারণ ইনকিলাব মঞ্চের ভালো। যে সর্বদলীয় সভা হচ্ছে, আয়োজন হলো, সেখানে দেখলাম যে যারা এরকম আছে তাদের দুই রান ধরে ছিঁড়ে ফেলতে হবে এরকম বক্তব্য আসছে। যারা মানে সুশীল বা সো কল্ড শিল্পীদের ব্যাপারে বলছেন একজন সাংস্কৃতিক কর্মী সেখানে, বা যারা কথা বলছেন। তো এইগুলো যে হয় নাই আনিস আলমগীরের সাথে, এই জন্য কি একটা আসলেই সন্তুষ্টি জ্ঞাপন করার মতো জায়গা? নিঃসন্দেহে নিঃসন্দেহে, তখন ওর মধ্যে তো আমরা একটু বললাম না যে আমি কি বের হতে পারবো, মানে তখনও পর্যন্ত পুলিশ আমাদের আটক করবে এটা অন্তত ভাবিনি। আমরা ভাবছিলাম যে চোখের সামনে দেখছি যে মুক্তিযোদ্ধার গলা চেপে এক হাত উপরে তোলা হয়েছে, তখন আমি কি এই বাংলাদেশের, যারা এই দেশটাকে নির্মাণ করলো, যারা এই দেশটার জন্ম দিল মুক্তিযোদ্ধারা, সেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে যদি এই আচরণ করা হয়, সেখানে আমি পান না তো কোন ছাড়। সো যেই একটা ভয়ার্ত পরিবেশের মধ্যে ছিলাম কয়েক ঘন্টা, সকাল 10টা 40 দিকে মব ক্রিয়েট করা হলো, পুলিশ এলো 12টার দিকে, মানে অলমোস্ট 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা যে ওর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কি ধরনের সিচুয়েশন ছিল শারমিন, এটা আপনি কল্পনাও আনতে পারবেন না, কল্পনাও আনতে পারবেন না। তো সেদিক থেকে যে আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, আনিস ভাই সেদিক থেকে অবশ্যই ভাগ্যবান। আর আপনি সন্ত্রাসের কথা বলছিলেন যে কি হ্যাঁ, সন্ত্রাস হ্যাঁ। আমরা করেছি, অবশ্যই সন্ত্রাস করেছি। সন্ত্রাস মানে রাষ্ট্র থেকে তো সন্ত্রাস, ভয়। যারা কথা বলছি আমরা, তাদেরকে সরকার নিশ্চয়ই ভয় পাচ্ছে, প্রশাসন ভয় পাচ্ছে। তাদের দৃষ্টিতে আমরা ত্রাস সৃষ্টি করছি। তাদের দৃষ্টিতে আমরা ত্রাস, সন্ত্রাস। তো সেই হিসেবে তো সন্ত্রাস করেছি বা করছি, তাই না? না, এইটাই তো তাহলে না ধরেন, কিন্তু একটা এটা তো সরকার একটা যদি একটা ধরেন আপনি যেমন একটু আগে বলছেন যে আওয়ামী লীগ আমলেও হতো, একটা মামলা থাকতো, সেই মামলাটা যেমনই হোক না কেন, মানে মামলা একটা কারণ তো দেখাতে হয়, আদালতের সামনে গেলে একটা প্রক্রিয়াগত ব্যাপার তো থাকে। সেখানে হয়রানির উদ্দেশ্যে হোক আর যে উদ্দেশ্যেই হোক না কেন, সেই প্রক্রিয়াটাও একটু আমি জানতে চাই যে আদালতে যখন মামলাটা উপস্থাপন করা হচ্ছে, অপরাধের তো একটা সংজ্ঞা লাগে যে এই হচ্ছে অপরাধের সংজ্ঞা, এই অপরাধের কারণে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে বা মামলা হয়েছে। সেই অপরাধটা কি? প্রথমে শুনি আনিস আলমগীরের বিষয়ে আপনি খোঁজ এটা তো খবর রাখছেন, কি অপরাধ তার? আমরা তার মানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর একটা বক্তব্য শুনছিলাম আমি যে তো সরকারকে কাপুরি ধরে দিয়েছে আওয়ামী লীগের নেতারা, তারপরে 32টা বারে হামলা হচ্ছে, ডক্টর ইউনূসের বাড়িতেও হামলা হবে, গ্রামীণ ব্যাংকে হামলা হবে, মানে এই যে কথাগুলো বলছেন, এইগুলো কি আসলে অপরাধের সংজ্ঞা? হুম, 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 অবশ্যই। কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, সমালোচনা করা যদি অপরাধ হয়ে থাকে, বা সমালোচনাটা যদি তাদের দৃষ্টিতে ত্রাস হয়ে থাকে, তাহলে তো আমরা সন্ত্রাসী। আর আনিস আলমগীর ভাই যে কথাগুলো বলেছেন যে ডক্টর ইউনূসের বাড়িতে হামলা হবে, উনি কোন সেন্সে বলেছেন? উনি বলেছেন এখন যে মবের রাজত্ব কায়েম হয়েছে, এখন যারা শক্তিশালী, সরকারের পেছন থেকে যারা সরকারকে নিয়ন্ত্রণ করছে, তারা তো এগুলো করছে। তো যারা 32 নম্বর ভাঙলো, সময় কি পরিবর্তন হবে না? সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর পাল্টা অ্যাকশন কি হবে না? হওয়ারই কথা। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা তো হওয়ারই কথা, তাই না? তো সেই জায়গা থেকে উনি আশঙ্কা করেছেন যে ডক্টর ইউনূসের উপরেও, ডক্টর ইউনূসের বাড়িতেও হামলা হতে পারে। তা যদি হয় তাহলে কেন আমরা এই প্রতিহিংসা রাজনীতির প্রশ্রয় দিচ্ছি? কেন এই রাজনীতি চলতে দিচ্ছি? এবং আপনি বলছিলেন যে কি সন্ত্রাস করেছেন যে আপনাদেরকে আটক করা হলো বা মামলা দেয়া হলো। তারও আগে প্রশ্ন হচ্ছে, মামলা তো দূরের কথা, একজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে কেন ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে? আমি সাংবাদিকও বাদ দিলাম, যেকোনো মানুষকে কেন উইথআউট এনি রিজন, কোন ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কেন পুলিশ তার কার্যালয়ে, তার অফিসে, কিংবা ডিবির মতন আ একটা আ একটা প্রশাসনিক জায়গায় সেখানে নিয়ে যাওয়া হবে? সো ১ম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে কি মামলা? মামলা ছাড়া কেন অ্যারেস্ট করা হবে? মামলা দিয়ে মামলা দিয়েই কিন্তু অ্যারেস্ট করা যায় না। আমি যতটুকু বুঝি অ্যাজ এ জার্নালিস্ট, আমি যেটুকু বুঝি, আপনার বিরুদ্ধে আমি অভিযোগ জানাতেই পারি। আপনার বিরুদ্ধে আমি অভিযোগ জানালেই যে সেটি মামলা হবে, হুম, তেমন কোনো কথা নেই কিন্তু। হুম, আপনাকে, মানে পুলিশের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিকে এটি তদন্ত করতে হবে যে মামলা হওয়ার মতো বিষয় কিনা। তারপরে মামলা যদি হয়, তাহলে আদালতের নির্দেশনা লাগবে, ওয়ারেন্ট ইস্যু করতে হবে। আপনি উইথআউট ওয়ারেন্ট, মামলা হওয়ার পরে উইথআউট এনি ওয়ারেন্ট আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না।
একবারে চিহ্নিত অপরাধী, খুনি, সন্ত্রাসী, রাষ্ট্রের জন্য হুমকি, এমন কোন ব্যক্তিকে আপনি অ্যারেস্ট করতে পারেন না। সবকিছু ভেঙে চুরে যা ইচ্ছা তাই হচ্ছে তো। এবং কি মামলা করা হলো? সন্ত্রাস বিরোধী আইনে। সন্ত্রাস বিরোধী আইনে কি আছে? কাকে সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হবে? এটা তো আওয়ামী লীগের সময় তৈরি, এই আইনটি তৈরি করার সময় তো আমরা বিরোধিতা করেছিলাম। আচ্ছা, তারপরেও ধরে নিলাম যে আইনি মোতাবেক আটক করা হবে। সন্ত্রাস বিরোধী আইনের ধারাতে তো একথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির সম্মুখীন হয় বা ক্ষতি সাধিত হয়, ওই ব্যক্তিকে এই মামলায় আ কি বলা এটাকে? এই মামলায় আসামি করা করা যেতে পারে বা করা হবে। এই তো? তো আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে বা আনিস আলমগীর ভাইয়ের মাধ্যমে রাষ্ট্রের কোন সম্পদটা ধ্বংস হয়েছে? এবং দেখুন খুব মানে মানে কোন খেয়াল ধারায় করে মামলাটা দেখুন, হয়েছে এটা জানাটা জরুরি, কারণ নিষিদ্ধ সত্তার বিষয় প্রচারণা চালালেও বা তার পক্ষে কথা বললেও একটা মামলা হওয়ার সুযোগ আছে বলে এখানে দেখছি সাইবার না। অ্যাক্টের মধ্যে পড়ে। হুম। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তার আগে আপনি নিজেই বিষয়টি খেয়াল করেছেন। সরি। রাজধানীর উত্তরা পশ্চিম থানাতে যে মামলাটি হয়েছে হুম। রোববার রাত ২টার সময়, এই মামলার কপি তো আমার কাছে আছে। সেখানে কি বলা হয়েছে? আপনি যদি আমাকে সময় দেন আমি হয়তো বের করে বলতে পারব। যাই হোক, আমি সংক্ষেপেই বলি। জি, সংক্ষেপে সেটি বলুন। হচ্ছে যে সেটি হচ্ছে আপনি যে কথাগুলো বললেন যে আনিস আলমগীর এই বলেছে, সেই বলেছে, হুম? এটা যদি ভীতির সৃষ্টি করে থাকে, জনমনে আতঙ্কের সৃষ্টি করে থাকে, সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হতে পারে। আপনি ধারাগুলো উল্লেখ করলেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের। হুম। মামলা দিলেন সন্ত্রাস বিরোধী আইনের। এটা কি, এটা কোন রাজ্যে আছি না, আমরা? এটা হয়তো আরেকটু আইনি মিনিমাম ব্যাখ্যা জনাব মঞ্জুর আলম পান না। এটি অবশ্য মানে আইনি ব্যাখ্যাটা হয়তো আমি কারো আইনজীবীর সাথে এই বিষয়ে কথা বলবো। কারণ এটার একটা ধারা আমি দেখছিলাম, ৯ ধারায় বলা আছে, মানে সন্ত্রাস বিরোধী আইনেরই বলছে যে ৯-এর ২ ধারায় বলছে, যদি কোনো ব্যক্তি কোনো নিষিদ্ধ সত্তার জন্য সমর্থন চাহিয়া অথবা উহার কর্মকাণ্ডকে সক্রিয় করবার উদ্দেশ্যে কোনো সভায় বক্তৃতা করেন অথবা রেডিও, টেলিভিশন অথবা কোনো মুদ্রণ বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো তথ্য সম্প্রচারণ করেন, তাহা হইলে অপরাধ সংগঠন করবেন। মানে এরকম লেজ ধরে আসলে গ্রেপ্তার করা না, তাহা হইলে অপরাধ সংঘটিত হইল বলিয়া প্রতীয়মান হইবে, যদি তাহাই হয়ে থাকে তাহলে সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের ধারা। হুম। এটা তো সন্ত্রাস বিরোধী আইনের ধারাতে নেই। না, এটা আসলে সন্ত্রাস বিরোধী আইনের ৯ ধারায় বলছে। আমি আসলে আইনের এটি সন্ত্রাস বিরোধী আইনের ৯ ধারায় জি, আছে? জি, জি, এটা সন্ত্রাস বিরোধী আইন। আমি ওই আছে? আইনটিই খুঁজছিলাম। আচ্ছা, হ্যাঁ, ২০০৯ সালের আচ্ছা। আইন, সেটি ২য় অধ্যায় ৯-এর ২ আ ধারায় এটা বলা এ হয়েছে। এ এ এটা কি সংশোধিত আইন? আমি তো জানি সংশোধন হয়েছে। আচ্ছা, হোক, হ্যাঁ, হতে পারে আমি আমার আসলে আমার এটাই আমার আসলে আইনি জায়গায় প্রশ্ন না। আমার প্রশ্নটা এটাই যে হুম। আ মানে তাকে কোন ধারায় দেয়া হয়েছে সেটাও আসলে জানবার একটা আগ্রহ ছিল। কারণ আচ্ছা, আপনার সেটা সময় আমি বাদ দেন, হয়তো ব্যারিস্টার আমার সালাম ভুল হতে হাসানকে পারে। ফলো করছিলাম আপনার হ্যাঁ। মামলার সময়। তখন তিনি হুম, বলছিলেন যে আসলে আপনারা তো রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি সাধন করেন হুম, নাই। ফলে আসলে প্রশ্নটা হচ্ছে কোন ধারায় মামলা হয়েছে। আইনের বক্তব্যটা যায়। কিন্তু আমরা যে সমালোচনার কথা আপনি বলছেন যে করেছেন, ডক্টর ইউনূসের কাছ থেকে তো আমরা শুনেছিলাম মন খুলে সমালোচনা করুন। আমরা তো হাসনাত আব্দুল্লাহ জুলাই আন্দোলনের অন্যতম মুখ। তিনি বলেছিলেন যে শুধু একমত না, ভিন্ন মত পোষণের স্বাধীনতার জন্য তারা কাজ করছেন। আমরা তো খুব মুগ্ধ হয়েছিলাম এই কথাগুলোতে, সমর্থন করেছিলাম। মানে ওটা কি ভুল ছিল আমাদের মুগ্ধ হওয়াটা? বা যদি আরেকটু ভবিষ্যৎবাণীও আপনার কাছ থেকে জানতে চাই। আমি দেখছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি বলছেন যে রাষ্ট্র কারো জন্য ভয়ের কারণ হবে না, সেটি সরকারের বিরোধিতা করলেও হবে না, এবং সেই প্রসঙ্গে তিনি বলছিলেন। আমরা কি তাঁর উপরেও ভরসা রাখতে পারবো? ভবিষ্যতের বিষয়েও কি আমরা রাখতে না, পারবো? না পারছি না। সরি টু সে পারছি না। পারছি না এই কারণেই বিএনপি আসলে দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় কি দিচ্ছে? আমাদের ৫ই আগস্টের পরে আমাদের সবার তো একটা আশা ভরসার একটা জায়গায় ছিল বিএনপি, তাই না? হুম। আমরা তো অন্য কিছু তো আর ভাবতে পারিনি যে আওয়ামী লীগের যেভাবে আহ পতনটা হয়েছে, এর বাইরে আর কে আসবে? মানে আমরা আর কাকে সাপোর্ট করতে পারি? বিএনপি তো। এর বাইরে তো আপাতত তো অন্য কিছু চিন্তা করতে পারছিলাম না, তাই না? যদিও বাস্তবতা অন্য কিছু বলছে। বিএনপি কি সেই দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে? যখন মঞ্চ ৭১ এর এই ঘটনাটি ঘটলো, বিএনপি একটা স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি তো। তারা তো মুক্তিযোদ্ধার দল বলে দাবি করে। তারা তো স্বাধীনতার ঘোষকের দল বলে দাবি করে। তো মঞ্চ ৭১ এ
প্রোগ্রাম ছিল সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে, সেখানে কতজন মুক্তিযোদ্ধা আটক হয়েছেন তারা জানতেন না? কিভাবে মব ক্রিয়েট করা হয়েছে তারা জানতেন না? জানতেন তো। মিনিমাম একটা স্টেটমেন্ট দেয়নি। এবং দেয়নি এ কারণেই যে ডক্টর ইউনূসকে বিগড়াতে চায়নি। প্রয়োজন যত দ্রুত ইলেকশনটা হয়। এবং এই কাহিনী করে যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে ডক্টর ইউনূসের, এটা কি তারা এখনো বুঝতে পারছে না? এবং একইভাবে আনিস ভাইকে যেভাবে হুম, আটক করা হলো, তারা যে বলছে, ইদানিং তো আমরা দেখি যে গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, সাংবাদিকরা মন খুলে সমালোচনা করতে পারে, যেটি ডক্টর ইউনূস বলেছিলেন, সে একই কথা তারেক রহমান বলছেন বা মির্জা ফখরুল সাহেব বলছেন। সেই সাংবাদিকদের যে এইভাবে আটক করা হচ্ছে, একেবারে রাষ্ট্রীয় খড়গ নামিয়ে আনা হচ্ছে সাংবাদিকদের কাঁধে। যেমন মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক, তার কাছে কোন একটি গণমাধ্যম বা ব্যক্তি পর্যায় থেকে জানতে চাওয়া হয়েছে, সাক্ষাৎকার নিতে চাওয়া হয়েছে যে আনিস আলমগীরের বিষয়ে আপনার মন্তব্য কি? উনি বলছেন যে আমি কি ভয়ে ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো। উনি স্যাটায়ার করে বলেছেন, বাট বাস্তবতা তো তাই। উনি হয়তো হেসে হেসে বলেছেন, হুম। কিন্তু উনিও তো ভয়ের মধ্যে আছেন। তাহলে বিএনপির পক্ষ থেকে যখন এই কথাগুলো বলা হচ্ছে, আমরা বলবো শুধু এগুলো মুখের বুলি, আমরা শুধু বলবো এগুলো শুধুমাত্রই সান্ত্বনাসূচক কথা, আমরা শুধু বলবো এগুলোই মিথ্যা সান্ত্বনা। এছাড়া উচিত ছিল না মঞ্চ ৭১ এর সময় একটা মিনিমাম স্টেটমেন্ট দেওয়া, বক্তব্য বা তাদের কথাবার্তা এটি উল্লেখ করা? কেন তাদেরকে এইভাবে আটক করা হলো? উচিত ছিল না আনিস ভাইয়ের সময় তাদেরকে সরব হওয়া? হয়নি তো। কিন্তু সরব না হয়েও নীরব যে হলো, এটাও কি একটা লক্ষণ দেখেন কিনা? কারণ মঞ্চ মানে ইনকিলাব মঞ্চ তারা একটা সর্বদলীয় সভা করলো, বিএনপি কিন্তু সেখানে যায়নি। হ্যাঁ, যায়নি। আ এটা তাদের পলিটিক্যালি কোন সিদ্ধান্ত হতে পারে। আমি তো বললাম যে বিএনপি আসলে, শোনেন, বিএনপি এখন চেষ্টা করছে, চেষ্টা করারই কথা। আমরা সেটি সাধুবাদ জানাই। যদি সত্যি তারা সেটি করে থাকে। আওয়ামী লীগ সো কল্ড, আমি সো কল্ড অন্য জায়গায় বলব। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ একটা রাজনৈতিক দল ছিল, এটা সত্য কথা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এটা সত্য কথা। আরো অনেকে অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে। কিন্তু নেতৃস্থানীয় দলে তো ছিল আওয়ামী লীগ। এটা সত্য কথা। কিন্তু আমি সো কল্ড যে জায়গাটাতে বলতে চাচ্ছি, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে তো ব্যবসা করেছে। যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় সেই দল তো মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করতে পারে না। হুম, আমি যদি আমার সন্তানকে ভালোবেসে থাকি, আমার সন্তানের জন্ম দিয়েছে আমি যে সন্তানকে ভালোবেসে, আমি সেই সন্তানকে নিয়ে ব্যবসা করতে পারি না। আওয়ামী লীগ তো করেছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা। এটা তো কেউ অস্বীকার করতে হুম, পারবে না। এখন বিষয় হচ্ছে যে, যেটা বলছিলাম যে সেই জায়গা থেকে আমি ওই ব্যবসার কথাও যদি বাদ দিই, ধর্মনিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগের যে ইতিহাস, এখন আওয়ামী লীগ মাঠে নেই, সক্রিয় অবস্থা নেই, নিষিদ্ধ, তাদের কার্যকর নিষিদ্ধ হুম, অবস্থা আছে। বিএনপির যেই পলিটিক্যাল এক্টিভিটিস, মনে হচ্ছে যে বিএনপি সেই জায়গাটা ফিল আপ করতে চাইছে। এখন মানে বিষয়টা কি ছিল? বা আওয়ামী লীগ মধ্য মধ্য বাম থেকে হুম, মধ্য বাম থেকে ডানে সরে আসছিল। ইসলামী দলগুলোর সঙ্গে সখ্যতা, ওই আপনার হেফাজতে ইসলামের সঙ্গে সখ্যতা, হেফাজতে ইসলামীর সমাবেশে গিয়ে কওমি জননী উপাধি নেওয়া শেখ হাসিনার। আমি এই জায়গা থেকে বলছি যে মধ্য বাম থেকে ডানে সরে গিয়েছিল। আর বিএনপি ছিল ডান। মধ্য ডান থেকে খানিকটা উগ্র ডানের দিকে চলে যাচ্ছিল। আমরা যদি ২০০৬ সাল পর্যন্ত হিসাব করি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি মোটামুটি সেই জায়গাটা আ হুম। দখল ঠিক বলব না, সেই জায়গাটা ফিল আপ করার চেষ্টা করছিল। কিন্তু বিএনপি এখনো তার জায়গায় স্থির হতে পারেনি। তারা আসলে কোন জায়গাটিতে স্ট্যান্ড নিবে। যেমন ধরুন, ফ্যাসিবাদ আপনার কাছে ভয়ংকর নাকি যুদ্ধাপরাধীরা ভয়ংকর? যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি নিশ্চিতভাবে বলবেন আ যে না, দুটোই ভয়ংকর। তারপর আমি প্রশ্ন করলাম, না, আপনাকে একটা বেছে নিতে হবে। কোনটা ভয়ংকর? আপনি নিঃসন্দেহে যুদ্ধাপরাধী দলকে আপনি ভয়ংকর হিসেবে ধরে নিবেন। ফ্যাসিবাদের চেয়ে যুদ্ধাপরাধীরা যেই মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে তো আমরা কোনভাবে টলারেট করতে পারি না। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে তো ফ্যাসিবাদ হিসেবে ট্রিট করা হচ্ছে বা সেটি প্রতিষ্ঠা করার একটা চেষ্টা তো এখনো চলছে। বা ধরে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল। সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে বারবার ঐক্যের ডাক দেয়া হচ্ছে। ঐক্যের ডাক দিতে গিয়ে কি করা হচ্ছে?
আমরা যুদ্ধাপরাধের সঙ্গে হাত মিলাচ্ছি। আমরা ফ্যাসিস্টদের বিচার করব, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করব না। মানবতা বিরোধীদের বিচার করব না। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? তো সেই জায়গাতে যেমন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ১ম এ কি বলেছিল? না, নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। স্পষ্ট করে বলেছে, অনেকবার বলেছে। পরবর্তীতে কি দেখলাম? মব ক্রিয়েট করার মাধ্যমে, যমুনা ঘেরাও করার মাধ্যমে, পরবর্তীতে শাহবাগে অবস্থানের মধ্য দিয়ে প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো। তাদের হুঙ্কারে একদিনের মাথায় ২ দিনের মাথায় নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বিএনপি কি বলল? তারা স্টেটমেন্ট দিল। হ্যাঁ, আমরা খুশি। দাবি তো আমরাই আগে তুলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে। অর্থাৎ বিএনপি তার নিজের জায়গায় টার্ন নিতে পারছে না। কি করতে চায় আসলে? এইজন্য ওই যে ইনকিলাব মঞ্চের সবাই গেল কি না গেল, আনিস ভাইয়ের ক্ষেত্রে বা মঞ্চ ৭১ এর বিষয়ে তারা স্টেটমেন্ট দিবে কি দিবে না। এবং আরো একটি বড় উদাহরণ দিই, যখন হুম, ৩২ নম্বর ভাঙচুর করা হলো বুলডোজার এই ২০২৫ এর ৫ ফেব্রুয়ারি, একই সঙ্গে সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছিল। সেটাও কোনো বিষয় নয়। সারা দেশে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বা ভাস্কর্য ভাঙচুর করা হলো ওই একই সাথে ৫-৬ ফেব্রুয়ারি। তারপরে কি হলো? যখন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের উপরে আঘাত করা হলো, ৩২ নম্বরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো। বিএনপি দেখলো যে এটি আসলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিছু না বললেই নয়। তখন তারা ৬ তারিখ গভীর রাতে, রাত ২টো বা ৩টের সময় একটা স্টেটমেন্ট পাঠালো গণমাধ্যমে। তাও ৩২ নম্বর উল্লেখ করেনি। উল্লেখ করেছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নিদর্শনগুলোর উপরে হামলা, এগুলো আসলে বিএনপি সমর্থন করে না। দেখুন ভাষা। মানে তার কাছে মনে হচ্ছে যে আমি এই কথা বললে কি ফ্যাসিস্টের পক্ষে চলে যাচ্ছে? আমি এই কথা বললে কি আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে? আমি এই কথা বললে কি ইসলামী দলগুলোকে মনঃক্ষুণ্ণ করা হচ্ছে? এখনো বিএনপি এই অস্থির জায়গাটাতে আছে। হুম। সো কিন্তু এটি একটা কি এই কারণ যে ধরেন আওয়ামী লীগ এতটা ব্যবসা করেছে, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়গুলো নিয়ে এতটা ব্যবসা তারা করেছে, যার কারণে এখন সেই বিষয়ে কেউ কথা বলতে মানে বিএনপির যে অবস্থানের কথা বলছেন, যে কথা বললে আমি ফ্যাসিস্টের পক্ষেই চলে যাই কিনা, এই ভয়েই আসলে তারা কথা বলছে না, মানে তাদের একটা আমার মনে হয় তাদের একটা এই জায়গা। আমার মনে হয় হুম, যেমন আপনি দেখুন ৫ আগস্টের পরে সারা দেশে কি অবস্থা ছিল? একটা ভয়ংকর পরিবেশ। আওয়ামী লীগের নাম গন্ধ তো দূরের কথা, বঙ্গবন্ধু দূরের কথা, মুক্তিযুদ্ধের শব্দটাও উচ্চারণ করতে পারছিল না মানুষ। আপনি দেখুন এই কথা আমি অনেক জায়গায় বলেছি। আপনি তো টেলিভিশনে কাজ করেছেন, ভালো জায়গায় কাজ করেছেন। আপনি দেখেছেন না? আমরা তো দেখে আসছি। আমি যতদিন কাজ করছি অন্তত টেলিভিশনে, যেমন আমার সাংবাদিকতা টেলিভিশনে তো প্রায় ১.৫ যুগ হয়ে গেল। টেলিভিশনে স্ক্রিনে এই যে জাতীয় দিবসগুলোতে শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে ডগই উঠতো তো। হুম, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ কিংবা পতাকার সিম্বলিক আকারে কিছু তো উঠতো। এখন আপনি চ্যানেলগুলোর দিকে তাকান তো। ২-৪ টা চ্যানেল ছাড়া কোথাও কিন্তু নাই। শহীদ দিবসে কালো ব্যাজ উঠতো, নাই। পত্রিকাগুলোতে এক কলামে ইতিহাস ভিত্তিক লেখা থাকতো। এখন হাতে গোনা ২-৪ টি পত্রিকা ছাড়া কোথাও নাই। এটি কেন হচ্ছে? ওই যে একটা আতঙ্ক, ওই যে ভয়, ওই যে ৫ আগস্টের পরে মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করা যাচ্ছিল না। মুক্তিযোদ্ধারা নিজেরা পরিচয় দিতে সাহস পাচ্ছিল না যে আমি মুক্তিযোদ্ধা। এই ভয়গুলো আস্তে কাটিয়ে উঠেছে। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত ওই জায়গাতে আমার মনে হয় কোন ফার্ম ডিসিশন এ পৌঁছাতে পারেনি যে তারা আসলে কি করতে চায়। এবং ভারত ইস্যুতে আপনি দেখুন ৫ আগস্টের পরে ভারত ইস্যুতে কখনো বিএনপির কোন নেতা হুঙ্কার ছাড়ছে। আবার কখনো কোন নেতা বলছেন, না প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে টিকে থাকা সম্ভব নয়। আমরা তো দেখছি দ্বিমুখী কথাবার্তা। হুম। সো ভারত ইস্যুটা আমি এটা আরেকটু বিএনপির জন্য আলাদাভাবে কথা বলতে চাই। কারণ এখন ভারত ইস্যুটা খুব সেনসিটিভ একটা জায়গায় পৌঁছে গেছে। ছিলই, এখন আরো বেশি হয়ে গেছে সম্ভবত। হুম, মানে যেই বিষয়টি বলছেন মুক্তিযুদ্ধের বিষয়টা, আমি শুনছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা বলছেন এখন মুক্তিযুদ্ধ শব্দটাই একটা প্রতারণা। মুক্তিযুদ্ধ মানে এই শব্দটাই সঠিক না, সবচেয়ে বিভ্রান্তিকর শব্দ হচ্ছে মুক্তিযুদ্ধ। কে বা বলছে? এটা আমি দেখছিলাম একটু আগে কেবল খেয়াল করছিলাম, কিছুক্ষণ আগে হয়তো ভিডিওটা রিলিজ হয়েছে, পিনাকি ভট্টাচার্যের কথা বলছি। তারপরে তার ওহ! আগে তো দেখলাম যে আরেকজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলছেন যে তখন বীরাঙ্গনাদের সম্পর্কে বেশ বেশ স্ল্যাং ইউজ বেশ হচ্ছে। স্ল্যাং কথা বলছেন। মানে আমাদের দেশেও ইব্রাহিম হুজুর বলছেন যে ১৬ ডিসেম্বর সেটি
কালো দিবস, ৭১-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এরকম কথা বলা হচ্ছে। ঘৃণিত প্রজন্ম। হ্যাঁ, ঘৃণিত প্রজন্ম। মানে তখন আসলে কোথাও উস্কে দেওয়া হচ্ছে না, মানে মুক্তিযুদ্ধ বা তার প্রজন্ম তারা আসলে এটা উস্কানি বোধ করছে না, নাকি তারা তাদের এখন আর উস্কানি হবার মতো তারা মানে সেই জায়গায় নাই? উস্কাইছে না আর কি। হ্যাঁ, উস্কিত হচ্ছে না আর কি। হুম, উস্কিত হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে কি, আপনি দুটো পার্ট সাথে নিয়ে এসেছেন, থ্যাংকস আপনাকে। আপনি না বললেও আমি বিষয়টা নিয়ে আসতাম। প্রথম কথা হচ্ছে যে আমি এদের সম্বন্ধে পার্সোনালি কোনো কমেন্ট করতে চাই না। একটা শব্দ উচ্চারণ করতে চাই, মানে একজনের বক্তব্যকে আমি কোট করতে চাই। সেটা হচ্ছে সিরাজুল ইসলাম, মানে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক। সিরাজুল ইসলাম স্যারের একটা কথা দেখছিলাম আমি। তিনি বলছেন যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃত কথাবার্তা তুলছেন তারা মানসিক বিকারগ্রস্ত এবং উন্মাদ। আমি উন্মাদ আর মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, প্রতিবাদ হবে না? অবশ্যই প্রতিবাদ হবে। অবশ্যই প্রতিবাদ হবে। আমার মাকে যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে স্ল্যাং ইউজ করে, আমি যতই ধরে নেই যে ব্যক্তিটি উন্মাদ, মানসিক বিকারগ্রস্ত, তারপরেও তো কিছু না বলে পারব না। হুম, আমার দেশ, আমার মা, আমার মাটিকে নিয়ে কথা বলবে, আমরা চুপ করে থাকবো। কিন্তু চুপ করে তো আছে, আপনি যাদের কথা বললেন। তারা আর উস্কিত হচ্ছে না। তারা তাদের মানে ধমনীতে রক্তের প্রবাহ তারা উপলব্ধি করছে না। ১৫.৫ বছর, আওয়ামী লীগের ১৫.৫ বছর যারা মুক্তিযুদ্ধের কথা বলতে, বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, যারা বড়, বড় বুলি আওড়াতেন, যারা সরকারের উচ্ছিষ্ট খেয়ে ফুলে ফেঁপে উঠেছিল, তারা কোথায় আজকে? আওয়ামী লীগের সময় যারা আমাদেরকে দালাল, বিএনপি জামাতের দালাল বলেছিল, হাতে গোনা কয়েকজন মানুষ আমাদেরকে কথা বলতে হচ্ছে। তারা কোথায়? সময় যখন উর্বর তখন তো সবাই একই কথা বলবে। সবাই পক্ষে বলবে। এখন তো দুঃসময়, এখন গাঢ় অন্ধকার। এখন আমার অস্তিত্বের সংকট। সে মানুষগুলো কোথায়? হুম। আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? জি, আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায় বলছেন, অস্তিত্বের সংকটের কথা বলছেন। কিন্তু ধরেন আওয়ামী লীগ আমলে যতই বলেন আপনি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এগুলোর সাথে সম্পৃক্ততার জন্য একটা দলকে চিহ্নিত করার ব্যাপার আছে। কিন্তু তার বাইরেও তাদের আরও অনেক বক্তব্য আছে। তারা একটা রাজনৈতিক দল, তাদের একটা সমর্থন আছে। ছোট একটা জনসমর্থন বা বড় একটা জনসমর্থন, যেমনই সমর্থক হোক, আমি জামাত ইসলামের কথা বলছি। তারা যে আওয়ামী লীগ আমলে কোথাও কথা বলবার সুযোগ পেল না, কোনো গণমাধ্যমে আসতে পারলো না, কোনো টক শোতে কখনো প্রতিনিধিত্ব করলো না, মানে সেটাও কি একটা উচিত ব্যাপার ছিল? মানে তারা একটা রাজনৈতিক দল তো দেশে। নিশ্চয়ই না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তবে আপনি যখন টকশোর কথা বলেছেন, আ এই যে আমি কেবলমাত্র স্ক্রিনে ডগের একটা উদাহরণ দিলাম। দেখুন আমি এই চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একটা টেলিভিশনে ছিলাম, হুম, নিউজের দায়িত্বে। আমার কাছে কিন্তু কোথাও থেকে ফোন আসেনি যে এটা করা যাবে না। সিম্বলিক এই বিষয়টি, এটি আ শো করা যাবে না। কোন ফোন কিন্তু আসেনি। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ ছিল না। ওটারাও মানে সেলফ সেন্সরশিপ এর জায়গা থেকে বলছি আমি। মানে এখানে সেলফ সেন্সরশিপ ছিল। এবং হাতে গোনা ২-৪ টি চ্যানেল ছাড়া সবাই সেলফ সেন্সরশিপ এর মধ্যে চলে গেল। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সময় এটি বাস্তবতা। বিএনপির লোকজনও কিন্তু বসেছে হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনের সাথে। হ্যাঁ? সাংবাদিকদের সঙ্গে বা অন্য কোনো আলোচকের সঙ্গে বিএনপিপন্থী সাংবাদিকেরা বসেছেন। আপনি এখন দেখেন তো মানে আওয়ামীপন্থী সাংবাদিক আছে কিনা? আওয়ামী লীগ নেতাকর্মীরা তো নাই। না, এখন তো আপনাদেরকে বলা আওয়ামীপন্থী হচ্ছে আওয়ামীপন্থী সাংবাদিক, আপনাকে আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তারপরে বলা হচ্ছে মাসুদ কামাল, ডক্টর আব্দুল নূর তুষার, মানে এরকম একটা ফটো কার্ডও বানানো হয়েছে যে কারা না, আসলে। একটা না, হ্যাঁ, অনেক হ্যাঁ, 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 অনেকগুলো ফটোগ্রাফ সোশ্যাল বানানো মিডিয়ায় হয়েছে ঘোরাঘুরি যে করছে। যার জায়গা থেকে ছাড়ছে। বলা হচ্ছে যে আমাদেরকে যা ইচ্ছা তাই করা হবে, করুক, সমস্যা নেই। আমরা আমরা খুব শক্তিমান কেউ না, আমরা কারো প্রতি চ্যালেঞ্জ জানাবো না। শুধু বলবো নিয়ে যাক, হত্যা করুক, আবার জেলে পড়ুক, জামিন বাতিল করুক। আমার জামিন বাতিলেরও দাবি তোলা হচ্ছে কোথাও, কোথাও থেকে। করুক, করুক না, সমস্যা নেই তো। আমি তো বলছি না যে আমি দেখিয়ে দেব, আমি হান করব। আমি শুধু বলতে চাই আমি কথা বলে যাব। আমি সত্যটা উচ্চারণ করে যাব। ফ্যাসিবাদের দোসর উচ্চারণ করা হচ্ছে। ১ম এ বলা হলো ফ্যাসিবাদের দোসর। হুম, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট। হুম, আমাকে আব্দুল নূর স্যারকে, আ আনিস আলমগীর ভাইকে, এদেরকে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তারপর তো বানানো হলো শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে সমাজের শীর্ষ সন্ত্রাসী বানানো হলো এবং আমরা নাকি
সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলাম, আয়োজন করছিলাম। তার মানে সশস্ত্র বিপ্লবকারী বানানোর তো শেষ নেই, ট্যাগিং রাজনীতির তো শেষ নেই। হুম। এবং এই ট্যাগিংটা তো আওয়ামী লীগ সময়ও দেওয়া, আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া হয়েছে। আমাদের তো তখন বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে। এখন যেমন মানে জেলে পুরা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ সময় হয়তো মামলা দেওয়া হয়নি, কারাগারে দেওয়া হয়নি, কিন্তু পেশাগত জীবনের উপর তো আঘাত এসেছে। হুম। এখন কম্পারিজনের জায়গায় গেলে আপনি বলবেন যে তখন তো অল্প উপর ছাড়া পেয়েছেন। হ্যাঁ, অল্প উপর দিয়ে ছাড়া পেয়েছে, এখন মাত্রাটা আরো বেশি বেড়েছে। এটা হয়তো মূল বিষয় আপনাদের হচ্ছে উপর যে বেড়েছে, কিন্তু তখনও যে সাংবাদিকদের কথা বলছিলেন, তারপরে কার্টুনিস্ট কিশোর মুশতাক, তাদের কথা আমার ঠিক, মনে আছে, তারাও তো তখন আসলে মানে হয়রানি বা হ্যাঁ, নির্যাতনের শিকার হয়েছেন। হ্যাঁ, গেছে হুম। গেছে গেছে। কিন্তু আপনি আপনি মাত্রাটা দেখুন, আপনি মাত্রাটা দেখুন। এই 15 মাসে 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র বিস্ফোরক মামলায় মানে ধারায় আটক দেখানো হয়েছে। সাংবাদিকরা হত্যা করবে? আচ্ছা, সাংবাদিকরা দুধে ধোয়া না, ঠিক হুম। হুম। আছে। সাংবাদিকরা দুধে ধোয়া না, সাংবাদিকরা অপরাধ করতে পারে। তাহলে সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হোক, সুনির্দিষ্ট অভিযোগে মামলা দেওয়া হোক। হত্যা মামলায় আপনি দেওয়া হবে। যখন ওই হত্যা মামলায় যাকে তাকে দেওয়া হচ্ছে, যখন এই বিষয়টি দেশে বিদেশে নানানভাবে সমালোচিত হলো, এখন কি করা হচ্ছে? সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখতে চাই। এই যে আমরা আওয়ামী লীগের সময় কথা বলেছি, এখন আবার কিছু মানুষ আছে আওয়ামী লীগের, তারা বলছেন, তারা মানে অদ্ভুত বিষয় শারমিন। হুম। এদিকে ফ্যাসিবাদের দোসর, আবার এট দ্য সেম টাইম লাল বদর বলে উল্লেখ উল্লেখ করা হচ্ছে আমাদেরকে। হুম। লাল বদর। মানে ওই যে জুলাই আন্দোলনে আমরা সমর্থন করেছি কিনা, অথবা আওয়ামী লীগের পরিবর্তন হুম। চেয়েছে কিনা, আওয়ামী লীগের পতন চেয়েছে কিনা, আমাদেরকে তারা আক্রমণ চালাচ্ছে যে আপনাদের জন্য তো এটি হয়েছে, খুশি তো? এই কথা বলার কোনো স্কোপ নেই যে আজকে যদি জঙ্গিবাদ চরমপন্থা উত্থানের একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়ে থাকে, তার জন্য আমরা দায়ী। কেন? আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি। এটা বলার কোনো স্কোপ নেই যে জঙ্গিবাদ বা চরমপন্থার উত্থান ঘটবে বিধায় আমি আজীবন আওয়ামী লীগকে সাপোর্ট করে যাব। আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের লুটপাট, আওয়ামী লীগের টাকা পাচার, আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হরণ, এইগুলোকে আমি সাপোর্ট করে যাব। এটা বলার তো কোনো সুযোগ নেই। বাট করা হচ্ছে। খোঁচা দেয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এদিকে তারা বলছে আলবদর, আবার এদিকে তারা আরেক দল বলছে ফ্যাসিবাদের দোসর। কি এক অদ্ভুত মানে এই যে রোমাঞ্চকর এই অনুভূতি। শব্দগুলো, এগুলো তো মানে খুব এমন না যে সচরাচর সবসময় ব্যবহৃত হয়ে হয়ে আসতো আগে থেকেই। এগুলো একটু ইউনিক টাইপের শব্দ। এই শব্দগুলো কোত্থেকে উৎপত্তি হচ্ছে? ধরেন এই যে কালচারাল ফ্যাসিস্ট, এটা একটা খুবই মানে হ্যাঁ। মাথা খাটিয়ে আবিষ্কার করতে হয়েছে। বা এই যে মানে সহযোগীও বলা যেত, কিন্তু স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর একদম মানে একদম শব্দবন্ধ তারা বানানো হয়েছে। বা ওদিকে আবার লাল বদর, মানে শব্দর উৎস হুম। কোথা থেকে আসছে? কি? ভালো তো, খুব চমৎকার, মানে আর্টিস্টিক শব্দ সব। হ্যাঁ, হ্যাঁ, বটেই। মানে এত গবেষণা করে, এত সৃজনশীলতার জায়গা থেকে এই শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে, ট্যাগিং এর জায়গা থেকে, আক্রমণের জায়গা থেকে। এই এই মাথাগুলো, এই মানে উর্বর মস্তিষ্ক প্রসূত যে ভাবনাগুলো, এগুলো যদি একটু পজিটিভলি এপ্লাই করা হতো, দেশটা কত সুন্দর হতো, তাই না? তা না, এগুলো তো প্রতিহিংসা। এগুলো তো প্রতিহিংসার জায়গা থেকে হচ্ছে সবকিছু। নোংরামির জায়গা থেকে হচ্ছে। যদিও আমি বলেছি যে সৃজনশীল জায়গা থেকে হচ্ছে, আর্টিস্টিক ওয়েতে হচ্ছে। এগুলো আমি স্যাটায়ার করে বলছি। জঘন্য তো। এগুলো তাও তো ভালো যে ভাষা আক্রমণ করা হচ্ছে। কিছু এই যে ব্যক্তি আছেন সোশ্যাল মিডিয়ায়, মানে আপনি নারী, আপনি যে একজন নারী, আপনার প্রতি আমার সম্মান প্রদর্শন করতে হবে। সেই সম্মানটাও, ন্যূনতম সম্মানবোধ আপনার প্রতি আমি দেখাচ্ছি না। অথবা আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে, আমার মা, আমার ওয়াইফ, আমার কন্যাকে নিয়ে এমন সব বিষয় উল্লেখ করা হচ্ছে। দেখুন, আমি এখানে একটি জায়গায় আওয়ামী লীগের পক্ষে না বলে পারছি না। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সময় সাম মুরাদ, কি মুরাদ যেন হুম। ছিল? মুরাদ, হ্যাঁ, সবাই আসলে ভিন্নভাবে, মানে তার প্রচলিত নাম টাকলা মুরাদ। হ্যাঁ। নিকনেম রাইট। সে যখন জাইমা রহমান সম্বন্ধে খুব প্রচন্ড কুৎসিত একটা শব্দ উচ্চারণ করলেন, তার মন্ত্রিত্ব কিন্তু ছিল না। শুধু মন্ত্রিত্ব নয়, আওয়ামী লীগের সব ধরনের সদস্য পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। শুধু বাদ দেওয়াই নয়, তাকে দেশ ছাড়তে হয়েছিল। হুম। আর এখন আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে নোংরা ভাষা ইউজ করা হচ্ছে, নারীদেরকে নিয়ে, অথবা আমাকে টার্গেট করেছে, আমার স্ত্রী, আমার মা, আমার সন্তানকে নিয়ে যেভাবে জঘন্য কুৎসিত ভাষায় মিথ্যা সব কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে তো একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কতটা কুৎসিত জায়গায় আমরা যাচ্ছি, কুৎসিত জায়গা অবলম্বন করছি। এর শেষ আছে তো? আছে। সব জিনিসের একটা শেষ আছে না? আমি যে বললাম যে আমাকে ধরে নিয়ে যাক, আমাকে হত্যা করুক, আমার উপর মব চালাক, আমাকে কারাগারে নেয়া হোক। কি হবে? সব থেমে যাবে? শেখ হাসিনা মনে করেছিলেন দুপুর ১২টা ২০ এ যখন তিনি দেশ ছাড়েন, সকাল ১০টায় তিনি মনে করেছিলেন যে তাকে এইভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে? যারা ক্ষমতায় থাকে তারা এগুলো মনে রাখে না। তাদের প্রতি এই জায়গাতেই আমাদের করুণা। যে তাদের সামনে কি ভবিষ্যৎ রয়েছে। ন্যাচারাল পানিশমেন্ট বলে তো একটা কথা আছে। সেটা তো হয়ই। আপনি কোন কিছু বিশ্বাস না করেন। ন্যাচারাল পানিশমেন্ট টা তো বিশ্বাস করতে হবে। কিন্তু সেটা যারা জি। ক্ষমতায় থাকে, রাজদণ্ড যাদের হাতে থাকে তারা নিশ্চয়ই এই আপনার বিষয়গুলো কথা মনে খুবই রাখে না। স্পষ্ট। মানে এইদিকে যে এরকম স্ল্যাং ইউজ করা হচ্ছে বা যেভাবে করে আপনাদের ডিমিন করা হচ্ছে সেদিকে কোনো মানে সেখানে আইনিগতভাবে কোনো অপরাধ হচ্ছে না। বা ধরেন একটু না, আগে আমি যেটি বলছিলাম যে চিড়ে ফেলো, ফেরে ফেলো তাদেরকে এগুলো আসলে অপরাধ না। কিন্তু অন্যদিকে কথা বললে সেটি একটু অপরাধ হয়ে যাচ্ছে। যদিও আমরা আসলে খুবই রাইট। কনভিন্সড ছিলাম যে শুধু একমত না দ্বিমত বা ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে। সমালোচনা করুন মন খুলে। খুবই আশার কথা ছিল জায়গাটি অন্তত সাংবাদিকদের কেন জন্য। বলেছিলেন তো। ইউনূস সাহেব বলেছেন না যে বলেছিলেন জি, মন খুলে সমালোচনা করুন। তার জি। প্রেস সেক্রেটারি বলেছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা নাকি সুবর্ণ সময়, সর্বোৎকৃষ্ট সময় উপভোগ করছে। এই তার নমুনা? এখন এই যে সাংবাদিকদের মানে আনিস আলমগীরকে গ্রেপ্তারের পরে সম্পাদক পরিষদ একটা বিবৃতি দিয়েছে বা তার আগে কদিন আগে আন্তর্জাতিক সংগঠন সিপি যে তারা বলছেন যে মানে কাশিমপুর কারাগারে যারা আছেন সাংবাদিক তারা বেশ করুণ অবস্থায় আছেন তাদের মুক্তির কথা বললে তখন প্রেস সচিবের কথা বলছেন তিনি বলছেন যে আইন তার নিজস্ব গতিতে চলছে এখানে প্রধান উপদেষ্টার হুম, করার কিছু নাই। দারুণ নিজস্ব গতি চলছে। ভয়ংকরভাবে নিজস্ব গতি চলছে। চলছে তো। যা চাইছে সেই গতিতেই চলছে। এবং হিউম্যান রাইটস ওয়াচও স্টেটমেন্ট দিয়েছিল আমার ক্ষেত্রে। রিপোর্টার্স উইথআউট বর্ডারস তারাও খুব স্ট্রংলি একটা প্রোটেস্ট দিয়েছিল আমার ক্ষেত্রে। আশা করি আনিস ভাইয়ের ক্ষেত্রেও আসবে। আ ধারণা করা হচ্ছিল যে আমাদেরকে আটক করে সরকার সম্ভবত ভুল করেছে এটা ফিল করতে পারছে। অথবা ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে প্রতিবাদগুলো গড়ে উঠেছিল সেখান থেকে হয়তো বোধোদয়ের সৃষ্টি হয়েছে যে না এগুলো করা ঠিক হচ্ছে না। ওই যে আপনি একটু আগে বলছিলাম যে আমরা ভয়ংকরভাবে আশাবাদী হয়ে উঠেছিলাম যে একটা পরিবর্তন পজিটিভলি হবে। সেই জায়গায় আমরা সবাই আশাহত হলাম। ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত আমি আশাবাদী হয়েছিলাম। অন্তত আমার ক্ষেত্রে যেগুলো বলা হয়েছিল সেটি আ সরকারের জন্য একটু বিব্রতকর। দেখলাম না কিছুই না। যা করার ওই যে নিজস্ব গতি চলছে। নিজস্ব গতি তো বটেই। তার যে নিজস্ব ধর্ম সরকারের সেই ধর্মের দিকে যাচ্ছে। মানে আসলে এই বিষয়টা খুব একটু ভাবতে অবাকই লাগে। এই অবাক লাগাটাও যে নতুন অবাক হচ্ছি তা না। কিন্তু মানে ঘটনা বারবার ঘটছে তো বা প্রায় ঘটছে তো অবাক হওয়ার ডিউরেশনটা আসলে কমে যাচ্ছে যে খুব অল্পতেই আমরা অনেক অবাক হওয়ার মতো ঘটনা দেখে ফেলছি। যেমন এই যে পুলিশ নিয়ে গেল, মামলা হলো মানে অভিযোগ যে কেউই করতে পারে আপনি বলছিলেন। পুলিশ মামলা হলো, আচ্ছা মামলাও হলো। কিন্তু আদালতও কনভিন্স হয়ে যাচ্ছেন। যেমন আনিস আলমগীরকেও ৫ দিনের রিমান্ড দেয়া হলো। আপনাদেরও জামিন বারবার প্রত্যাখ্যাত হয়েছে। আদালতও কিভাবে কনভিন্স হয়ে যান? কোন আদালতের কথা বলছেন? মানে এই যে ধরেন আপনাকে যখন আদালতে তোলা হলো, আপনার রিমান্ড হলো, জামিন বাতিল হলো। আনিস আলমগীরকে এখন তোলা হলো। আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড সে হলো। বুঝতে পারছি। আমি জাস্ট পাল্টা প্রশ্ন আপনাকে বললাম। মানে কোন আদালতের কথা বলছেন? বাংলাদেশ আদালতের কথা? নিম্ন আদালত তো নির্বাহী বিভাগের অধীনে এখনো। আমার সাথে সেদিন একটি শোতে ছিল আমার নিজস্ব যে হুম, পডকাস্ট বা ইউটিউব চ্যানেল সেখানে আম বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর কি যেন? হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মনজির মোরশেদ। তিনি তো স্পষ্ট করে বলেছেন যে বিচারকরা আতঙ্কের মধ্যে থাকেন। বিচারকরা শঙ্কার মধ্যে থাকেন। আমি তার কথা কোট করছি। হুম। যে সরকারের পক্ষে বা সরকার যেটা চায় সেই পক্ষে আ মানে তার রায়টি না এলে কখন তাকে কোন বিপদের মধ্যে পড়তে এমন হয় কথা ব্যারিস্টার সারাহ স্পষ্ট হোসেনও করে বলেছেন। বলেছেন। হ্যাঁ। হুম, হ্যাঁ, তাহলে এখানে আমার আর আপনার মন্তব্যে কি আসে যায়? এবং যখন কেউ জামিন নিতে যাচ্ছে তখন স্ট্রেইট বলা হচ্ছে উচ্চ আদালতে যান। কারণ তার দেয়ার এখতিয়ার নেই। তিনি এটাই মিন করাচ্ছেন। এবং অনেক ক্ষেত্রে বিচারকরা আ তারা এম্বারাস ফিল করছে। তারা ইচ্ছার বাইরে গিয়ে এগুলো করতে বাধ্য হচ্ছে। আর উচ্চ আদালত আমি কোন মন্তব্য করব না। আমার আমার আমি নিজের জায়গা থেকে বলি, আমি তো মানে
যে জায়গা থেকে জামিনটা আমার হয়েছে এর পরে ছিল আর আইসিসি, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল। মানে ইন্টারন্যাশনাল লোয়ার ক্রিমিনাল কোর্টে কোর্ট, জামিন হ্যাঁ। দিল না। হ্যাঁ, সরি। মানে আইসিসির কথা বলছেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। হ্যাঁ, হুম, হ্যাঁ, আচ্ছা। আন্তর্জাতিক অপরাধ হুম, আদালত যেটি। মানে ওইখান থেকে, মানে এখানে না হলে হয়তো, মানে আমি কথা বলছি স্যাটায়ার করে, যে সর্বশেষ ধাপ ওঠে ছিল পৃথিবীর, মানে সর্বোচ্চ বিচারক তো আল্লাহ, মানে পৃথিবীর বুকে আর সর্বোচ্চ আদালত ছিল মানে ওইটা। আপনার মানে সর্বোচ্চ আমার, জায়গা থেকে আপনি জামিন হয়েছে আপনার জামিনটা। হুম, হ্যাঁ আমি সেটা বলছি যে হুম, ওর পরে স্পষ্ট। ছিল আইসিসি, আল্লাহর পরে। নিম্ন আদালতে জামিন হলো না, উচ্চ আদালতে জামিন চাওয়া হলো, জামিন দিল। চেম্বার জজে আদালতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করলো যে জামিন স্টে করার জন্য। চেম্বার জজ আদালত বিব্রত বোধ করলেন, তারা পাঠিয়ে দিলেন, মানে তিনি পাঠিয়ে দিলেন সুপ্রিম কোর্টের, হাইকোর্ট থেকে চেম্বার জজ, চেম্বার জজ থেকে হুম, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে ওইখানে গিয়ে বলা হলো রাষ্ট্রের পক্ষ থেকে, মানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বললেন যে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য উদ্যোগ নিচ্ছিলাম। তো বিষয়টা হচ্ছে, আপনি বলছেন যে আদালতেও কি হচ্ছে, হয়তো হাইকোর্ট, হয়তো সুপ্রিম কোর্ট, হয়তো অ্যাপিলেট ডিভিশন এখনো পর্যন্ত কিছুটা স্বাধীন, কিছুটা স্বাধীন। দেখুন, আওয়ামী লীগ সরকারের সময় আপনার মনে আছে এস হুম, আলমের দুর্নীতি তদন্তের জন্য একটা অর্ডার দিয়েছিল হাইকোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আমার যদি হুম, নামটি ভুল নাও থাকে, হুম, হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কি করলো, এস আলমের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। কি ভয়ঙ্কর জঘন্য একটি, এটি হুম, জাজমেন্ট তো না, এটি অর্ডার। কি ভয়ঙ্কর একটি অর্ডার। একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, তার বিরুদ্ধে হাইকোর্ট বলেছে তদন্ত করতে। এটি সম্ভবত ব্যারিস্টার সুমন হুম। একটা রিট করেছিলেন। তিনিও এখন কারাগারে। হুম, সেইখানে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ সেই তদন্ত থামিয়ে দিচ্ছে। এখনো তেমন অনেক কিছু ঘটতে পারে। আমি সেই জায়গা থেকে বলছি, আদালত যে স্বাধীন, মানে সুপ্রিম কোর্ট বা মানে সুপ্রিম কোর্টের তো দুটি শাখা, উচ্চ আদালত। অ্যাপিলেট ডিভিশন কিংবা হাইকোর্ট, তারা যে স্বাধীন সেটি আমি কিভাবে বলবো? ওই যে হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে যে বেঞ্চটি এস আলমের দুর্নীতি তদন্তের বিষয়ে হাইকোর্ট যেটি বলেছিল সেটা স্থগিত করলো, সেটা বাতিল করলো, এটি কি প্রধান বিচারপতির নিজের ইন্টারেস্টে? নিশ্চয়ই না। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিশ্চয়ই কোন ধরনের ওহী নাজিল হয়েছিল তাদের পক্ষ থেকে, যে ওহী দ্বারা আদিষ্ট হয়ে প্রধান বিচারপতি তখন এটি বলেছিলেন। আমরা তো অ্যাস্টনিশড হয়ে গেলাম। ঠিক এখনো অনেক কিছু চলতে পারে যেগুলো মেন করতে পারে মানে যে সেই রকম কোনো পুরোপুরি স্বাধীন অভিধারা নয়। আদিষ্ট হয়েই কি কাউকে কাউকে ছাড়া হচ্ছে আর কাউকে কাউকে না? ধরুন আপনি বলছিলেন হাফিজুর রহমান কার্জন আইনের শিক্ষক বা আরও যারা আপনাদের সাথে গ্রেপ্তার হলেন, হুম, তাদের হুম। সবার তো জামিন হলো না। আপনার হলো, লতিফ সিদ্দিকীর হলো, বাকিদের কেন হলো না? না, বাকিদের হয়েছে তো। সবার জামিন বাকিদের হয়েছে? হয়েছে, সবাই হাফিজুর রহমান সবাই কার্জনের মোটামুটি জামিন বেরিয়ে। হয়েছে? হ্যাঁ, 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 ও আচ্ছা, আমি তাহলে হয়েছে। এই এই ইনফরমেশনটা না, মিস করছি। এটা হতেই পারে। সব খবর রাখতে হবে এমন কোনো হুম, কথা নেই। যে আর আমি আমার পরে হয়েছে। আচ্ছা। মানে আমাদেরটাই ফার্স্ট। হুম, আমাদেরটা হওয়াতে আইসটা ব্রেক করেছে আরকি, হ্যাঁ? মানে আমি ছিলাম ৩ নম্বর আসামি। আ প্রফেসর হাফিজুর রহমান কার্জন ছিলেন ২ নম্বর আসামি, আর লতিফ সিদ্দিকী ছিলেন ১ নম্বর আসামি। সো আমাদের, এবং আমাদের যে জামিনটা হয়েছে, আমি তো সেই এক্সাম্পলটা দিলাম যে হুম, কোন কত ধরনের সিঁড়ি পার হয়ে আমাদেরকে জামিন হতে হয়েছে। যে না হতো হয়তো আইসিসিতে যাওয়া লাগতো। আমি সেই কথা বললাম হুম, মজা করে। তো আমাদেরটা হয়েছে বিধায় বাকিগুলোর জন্য পথটা একটু সহজ হয়ে গেছে। আমাদেরটা রেফারেন্স হিসেবে কাজ করেছে যে এই একই মামলায় হুম, ১, ২, ৩ নম্বর আসামির জামিন হয়েছে, তাহলে অন্যগুলো কেন হবে না? খুব স্বাভাবিক। তখন জাজরা দেখেছেন না, আর আটকায় রাখা যায় না। ঠিকই তো। এই আরকি। হুম। কিন্তু যারা আসলে আয়োজক ছিলেন তাদের নামে, মানে মামলা যদি হয়, আপনাদের নামে মামলা হলো, তাদের নামে কেন হলো না? এটা কি শুনেছেন? মানে ধরেন ডক্টর না, কামাল আয়োজক হোসেন, তো ছিলেন, তারপরে জেরাই খান পান্না। না, ডক্টর কামাল হোসেন স্যার তো আ উনি তো আয়োজক না, উনি চিফ গেস্ট হিসেবে আসার কথা ছিল। আয়োজক ছিলেন অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধারা। আর মঞ্চ ৭১ হচ্ছে, এটার কোনো বডি নেই। এটার নাম সর্বশেষ, মানে এখনো কোনো বডি তৈরি করা হয়নি, কোনো কমিটি তৈরি করা হয়নি। আম জেরা খান পান্না ভাই, অ্যাডভোকেট জেরা খান পান্না ভাই আর বীর প্রতীক আব্দুল্লাহ আল মাহমুদ, এই ২ জন মিলে যখন ওই যে সংবিধান দুমড়ে ফেলা হবে, মুচড়ে ফেলা হবে, পায়ের নিচে ফেলা হুম, হবে, ছুঁড়ে ফেলা হবে, এইসব কথা বলা হচ্ছিল। তখন তারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে, যে ৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই প্রাপ্ত সংবিধান, এটার
সমস্যা হতে পারে, এটা কাটাছেঁড়া হতে পারে, সংযোজন, বিয়োজন হতে পারে। কিন্তু ছুঁড়ে ফেলা হবে কেন? সেই জায়গা থেকে উনারা এই একটা সংগঠনে আত্মপ্রকাশ করেছিলেন, তাও নামটা দিয়ে। হুম, এখন ওই প্রোগ্রামে আয়োজকরা কেন অ্যারেস্ট হলেন না? আয়োজক আসলে ওখানে আয়োজকও কেউ নেই, গেস্টও কেউ নেই। সব নিজেরা, নিজেরা। আমি হয়তো গিয়েছিলাম ইনভাইটেড জার্নালিস্ট হিসেবে। 'প্রথম আলোর' সৌরভ ভাই সিনিয়র জার্নালিস্ট, কিংবা আ যুগান্তরের মাহবুব কামাল ভাই, আমরা ছিলাম। আবার আনিস আলমগীর ভাইয়ের যাওয়ার কথা ছিল, মাহবুব কামাল ভাইয়ের যাওয়ার কথা ছিল। তারা হয়তো যায়নি যেকোনো কাজে বা যেকোনো কারণে। এখন বিষয় হচ্ছে যে এই ধারণাটা এই আওয়ামী লীগের মধ্য থেকে কেউ ছড়িয়েছে। এমনি তো যারা বিরোধী গ্রুপ আছে, হুম, সাধারণত বিরোধী শক্তির গ্রুপ যারা মব ক্রিয়েট করেছে, তারা এই হাইপটি তুলেছিল। আবার আওয়ামী লীগের মধ্য থেকে কেউ এটি বলার চেষ্টা করেছে, পান্না ভাইকে বিতর্কিত করার চেষ্টা করেছে যে তিনি কেন গেলেন না। দেখুন, আমি পার্সোনালি পান্না ভাইকে চিনি, জানি। পান্না ভাই প্রচন্ডভাবে অসুস্থ একজন মানুষ। পান্না ভাই হুইল চেয়ারে চলাফেরা হুম, করে। পান্না ভাই লোয়ার পোরশন মোটামুটি প্যারালাইজড। তো উনি এমনিতেই হয়তো দেরিতে আসছিলেন। সভা শুরু হওয়ার কথা ১০ টায়। ১০টা ৪০ এই ঘটনা ঘটে। হয়তো ১৫-২০ মিনিটের মধ্যে উনি আসছিলেন। আ বা আসার পথে ছিলেন, যখন এই ঘটনাগুলো শুনলেন, তখন আর এলেন না। আর ডক্টর কামাল হোসেন সাহেব কিন্তু চিফ গেস্ট ছিলেন। আর এই ঘটনা এই উম আ মানে এই কথা যখন তার কানে গেল, তার তো আসার প্রশ্নই ওঠে না। হুম। তো এই ধারণাটি, দেখুন, পান্না ভাই শেখ মানে হাসিনার কেন গেলেন না সেই প্রশ্নটা আমি করি নাই। মানে মামলা যদি হয় আপনারা ষড়যন্ত্র করছিলেন, তো আয়োজকরা, তারাও আমি কেন সেটাই হলেন না বলছি যে আরকি ওখানে মামলার আসামি? ওখানে আয়োজকদের আমি বললাম না যে আমরা কিছু লোক বাদে আয়োজক যারা শ্রোতাও তারা, হুম, স্টেজে ছিলেনও তারা। ওখানে তো স্টেজে ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক। ওখানে ছিলেন অধ্যাপক মেজবা কামাল। ওখানে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আ এম কে রহমান। হুম? আ প্রফেসর কার্জন ছিলেন। তো আ আর মুক্তিযোদ্ধারা ছিলেন। এখন এইগুলো হচ্ছে এই যে বীর প্রতীক আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব অথবা জেনারেল খান পান্না ভাইয়ের মতন ২-৪ জন সাংবাদিক, এনারাই এরেঞ্জ করেছিলেন। আর পান্না ভাইকে তো আটক করার বিষয়টি আ আ এমনিতে সে এজেড পারসন, অসুস্থ মানুষ, সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী। তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। হুম। হয়তো ভয়ের জায়গা থেকে বা অন্য কোনো আতঙ্কের জায়গা থেকে পান্না ভাইকে অ্যারেস্ট করেনি। এটি মানে এক ছেলেরই তো পান্না ভাই। তো এই কারণে জি, আর এটি কি মানে আমি ওইটা ওই আসলে প্রশ্ন উঠতেই পারে। এটির আসলে কোনো কারণ হয় না ঠিক যে কেন তাদেরকে করা হলো না আর কেন আপনাদেরকে করা হলো। তারপরেও মানে প্রশ্নটা আমরা তো স্পটে ছিলাম। পান্না ভাই ছিলেন না। জি, জি। আ আমি একটু এখানে জানতে চাই যে আপনি কারাগারেও ছিলেন, কাশিমপুর কারাগারেই তো, তাই না? তো সেখানে আসলে সেখানে কেমন মানে অন্য সাংবাদিকরা কেমন আছেন? সিপির যে কনসার্নটা তুলছেন যে খুব করুণ অবস্থায় আছেন, তাদের খাবার, চিকিৎসা এই বিষয়গুলো ঠিকমতো হচ্ছে না বা তাদের থাকা খাওয়াটাও একটা অসুবিধার মধ্যে আছেন তারা। আপনার কি কোনো দেখবার বা জানবার সুযোগ হয়েছে কারাগারে থেকে? হুম, কি বলেন আপনি? দেখবার সুযোগ হয়নি মানে আমার তো একদিক দিয়ে লাভ হয়েছে। হুম, আমি অনেক ধরনের সোর্স ক্রিয়েট করতে পেরেছি। আমি অনেক ধরনের আইটেম নিয়ে এসেছি, যা এর মধ্যে আমি কথা বলেছি যে কি অবস্থা চলছে, বা কি অবস্থায় আছে বন্দীরা, কাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দেয়া হচ্ছে, মামলা দেয়া হচ্ছে। ১৭ বছরের বাচ্চাকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয়েছে, যার মিনিমাম কোনো ইনভলভমেন্ট নেই আওয়ামী লীগের রাজনীতি বা কোন ধরনের রাজনীতির সঙ্গে। এসএসসি পরীক্ষার্থী, একজন ফেরিওয়ালা, পোশাক বিক্রি করে। মানে গার্মেন্টস এর যে পরিত্যক্ত পোশাক, সেটি ঢাকা থেকে ফার্মগেট থেকে কিনে নিয়ে ময়মনসিংহে বিক্রি করে। তার নাম আম আমি নামটা ভুলে গেলাম। বা ওই ১৭ বছরের বাচ্চা ইসমাইল। এদেরকে সন্ত্রাস বিরোধী মামলায় আটক দেখানো হচ্ছে। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মিনিমাম কোনভাবে ইনভলভড ছিল না, কখনোই না। তাদেরকেও আটক করা হয়েছে। সবজি বিক্রেতা, ফুটপাতের হুম, খাবার বিক্রেতা, এদেরকে আটক করা হয়েছে। এদেরকে আটক করে রেখে দেওয়া হচ্ছে যে অমুক ওয়ার্ডের সহ-সভাপতি, অমুক ওয়ার্ডে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, অমুক ওয়ার্ডের ছাত্রলীগের, অমুক থানার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদক পর্যন্ত দেখানো হচ্ছে। যিনি ওয়ার্ডের রাজনীতির সঙ্গে জড়িত, তাকে সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদক দেখানো হুম, হচ্ছে। সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের কে আমরা জানি না। যারা বিচারকের আসনে বসে আছেন, এটুক তো অন্তত আওয়ামী লীগ, বিএনপির এই মানে কি পোস্ট গুলো তো আমরা জানি যে কারা আছেন। কিন্তু যখন লিখে দেয়া হচ্ছে পুলিশের নথিপত্রে, মামলায়, সে শারমিন চৌধুরী ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির সহ-সভাপতি। শারমিন চৌধুরীকে সবাই চেনে। তিনি একজন সাংবাদিক। কিন্তু কোনভাবে ধরে
আপনাকে লিখে দেওয়া হলো, তখন মনে করেন যে আমি জাজ, আমি ওইটা দেখার পরে আর কি কোনো জাজমেন্টের জায়গা থাকে যে আমি তাকে ছাড়বো না ধরবো? লেখা তো রয়েছে সাংগঠনিক সম্পাদক। ও বাবা! তাই তো? না, একে তো জামিন দেওয়া যাবে না। হুম। এই বিষয়গুলো ঘটছে। এবং না, কিন্তু কিন্তু প্রশ্ন তো এবং আছে, সাংগঠনিক সম্পাদক হলেই কি তার বিরুদ্ধে অভিযোগটা কি সকল মানে আওয়ামী লীগ? ফ্যাসিস্ট, হ্যাঁ, ফ্যাসিস্ট। আমার কাছে খুব অবাক লাগে, মানে আইনের তো একটা অপরাধের তো একটা ধারা লাগে, অপরাধের তো একটা সংজ্ঞা লাগে। ধরেন ফ্যাসিস্ট, এটা কোন অপরাধ, মানে পেনাল কোডের কোন ধারা আছে যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে? আদালত তো কনভিন্স হতে হবে না। আমি একজন নোবেল আইনের বিজয়ী ছাত্রী অধ্যাপক, হিসেবে আমার খুব কৌতূহল জাগে জানতে। না এটা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব ভালো বলতে পারবেন যে এই আইনের ধারাগুলো কোথায়। হ্যাঁ? আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ওই জেলের কথা বলছিলেন, কারাগারের কথা। ২১ ইঞ্চি জায়গায় ঘুমাতে হবে আপনাকে, ২ বিঘাত। হুম? ২১ ইঞ্চি। ওর মধ্যে আপনাকে ঘুমোতে হবে। এগুলো লট অফ থিংস, এগুলো বলে শেষ করা যাবে না শারমিন। আ আমি যেদিন বের হই ১২ই নভেম্বর কাশিমপুর কারাগার থেকে, কাশিমপুর কারাগারে ধারণ ক্ষমতা যে কটা সেল বা বিল্ডিং আছে, হোল কাশিমপুর এক গারে মানে ওখানে ৩ টা বা ৪ টা কারাগার। কাশিমপুর 1 এ ৫৪৮ জন বন্দির ধারণ ক্ষমতা হুম। সম্পন্ন। আমি যেদিন বের হই সেদিন 2000 প্লাস, অর্থাৎ ৪ গুণ প্রায়। ৪ গুণ মানুষ আ ৫৪৮ জনের জায়গায়। আপনি বুঝতে পারছেন কি অবস্থা? আর এমনি কারাগারের এই বিষয়গুলো বাদে আরো নানান ধরনের যে সংকট, এগুলো অবশ্য সবসময় ছিল, এখনো আছে। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো যা ঘটছে এখন, যেমন ধরুন ডিটেনশন। ডিটেনশনের আইনটা কোত্থেকে আসছে? মানে এখন কেন প্রয়োগ হুম। করা হচ্ছে? এটা তো আওয়ামী লীগের ১৫.৫ বছরে প্রয়োগ করা হয়নি। এটা একটা কালো কানুন। এটা সেই ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে যেই তখনকার বিপ্লবীদের পাঠিয়ে দেওয়া হতো। মানে একটা ঘরের মধ্যে আপনাকে সারা মাসের পর মাস থাকতে হবে। মাঝখানে দিনের কোনো এক সময়ে ০.৫ ঘন্টা ছাড়া হয়। ০.৫ ঘন্টা। আমরা যারা আ বন্দী ছিলাম, আমরা আমাদেরকে মুরগির খোপের মধ্যে ঢুকানো হতো সন্ধ্যার সময়। আবার সকাল ৭ টার সময় বের করা হতো। অন্তত সকাল ৭টা থেকে দুপুর ৪টা বা বিকাল ৪:৩০ পর্যন্ত বাইরে থাকতে পারতাম। মানে বাইরে মানে ওই গ্রাউন্ডের মধ্যে আর কম্পাউন্ডের মধ্যে। কিন্তু যাদেরকে ডিটেনশন দেয়া হচ্ছে, তাদেরকে এক রুমের মধ্যে একা অথবা ২ জন এরকমভাবে মাসের পর মাস থাকতে হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে কতটা মানবতা বিরোধী এরকম একটি ধারায় তাদেরকে দেয়া হচ্ছে। এই যে মেঘনা আলম মডেল এবং অভিনেত্রী, তার সময় থেকে এই বিষয়টি আবারও চালু করা হয়েছে এই সরকারের সময়। এবং আমি যেদিন এলাম তার আগের দিন আমি দেখলাম যে ৪০ জনকে, আমি যে কারাগারে ছিলাম ওই কারাগারে ৪০ জনকে ডিটেনশন দেয়া হয়েছে। মানে কি ভয়ংকরভাবে মানবাধিকার লঙ্ঘন চলছে। জামিন হচ্ছে না। জামিন তো এখন মানুষ করাতেও চাইছে না অনেকে। কেন? এক জামিন হলে সে ৩ মাস থাকা হয়েছে, ২ মাস থাকা হয়েছে। ভিটে মাটি বিক্রি করে যা ২ শতক ৩ শতক জায়গা ছিল সেগুলো বিক্রি করে জামিন করানো হচ্ছে। জামিন করানোর পরে আবার ওইগুলো যখন বেল বন্ড যাচ্ছে জেল গেটে, তখন সেগুলো যাচ্ছে আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে। হুম। অমুক মামলার অমুক আসামিকে কি ছাড়বো? তার তো জামিন হয়েছে। তড়িঘড়ি করে আরেকটা মামলা। একই কথা, একই ওয়ার্ড, একই সেন্টেন্স, শুধু নাম, বাপের নামটা চেঞ্জ করে দিয়ে দেয়া হচ্ছে। পেন্ডিং মামলা বলা হচ্ছে এগুলোকে, পিডব্লিউ। সো আবার ৩ মাস থাকতে হবে, আবার ২ মাস থাকতে হবে। তারপরে এর একটা কাস্টডি পিরিয়ড আছে। সে সরকারের বিরুদ্ধে আইনের ১.৫ মাস বা ২ মাস না হলে লোয়ার কোর্টে ওটা দেখতেই চায় না। যাওয়ার সঙ্গে, সঙ্গে এটা তো হুম। কাস্টডি পিরিয়ড হয়নি। অর্থাৎ ১.৫ মাস বা ২ মাস থাকেনি। সো জামিন হবে না। এগুলো করতে, করতে ৩ মাস ৩.৫ মাসের মধ্যে হয়তো কারো জামিন হচ্ছে। কারো ৭-৮ মাস মাথায় জামিন হুম। হচ্ছে। হওয়ার পরে আরেকটা মামলা আসছে। ওই মামলা ফেস করতে আরো ২-৩ মাস লাগছে। আবার টাকা। একটা তার পর্যায়ে মানে মানুষ জামিন না বিরক্ত করানোই হয়ে ভালো। হ্যাঁ। না করানোই ভালো। জি। টাকাগুলো জলে যাচ্ছে। জি। এবং এর মধ্যে তো অভিযোগ রয়েছে যে হতাশা থেকে কেউ আত্মহত্যা করেছেন। এমন কথা শুনলাম। আমি নিশ্চিত নই। তো আমি গিয়ে তো আমার কাছে মানুষজন বলেছে এবং তারা তো আর আমার কাছে এমনি বলে মানে তারা যে লাভবান হবে এজন্য বলেছে তা তো না।
জি, নিশ্চয়ই হতাশ নিশ্চয়ই হবার এরকম মতোই হতাশ হবার মতোই ব্যাপার। জামিন পাওয়ারও যদি সুযোগ না থাকে। একটু ওই যে বলছিলাম ভারতের বিষয়ে কথা বলবো। মানে ডক্টর ইউনূস ক্ষমতা নেবার পর থেকে সেভেন সিস্টার্স শব্দটা তার মুখ থেকে উচ্চারিত হয়ে আলোচনায় আসলো। তারপরে আস্তে, আস্তে দেখলাম যে অনেকেই মাঝে, মাঝে বলেন ভারতের এই বিষয়গুলোতে। আমরা দেখলাম রাওয়া ক্লাবের সভাপতি তিনি বললেন যে সেভেন সিস্টার্সকে আলাদা করার জন্য মানে আমাদের তারা সাহায্য চাইছে, আমাদের করতে হবে। সেই পক্ষে বললেন। আমরা দেখলাম আমান আজমি গোলাম আজম সাহেবের পুত্র তিনি বললেন এই কথাটা। এখন এসে দেখছি হাসনাত আবদুল্লাহ বলছেন ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করতে হবে, বিচ্ছিন্নবাদীদের ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদেরকে এখানে আশ্রয় দিয়ে আলাদা করতে হবে। কথা পরিষ্কার, তিনি পরিষ্কার করে বলছেন। আরও তো সবাই বলছেন মানে একটা কি এরকম অবস্থা, আবার ভারতের রাষ্ট্রদূতকে ডেকে আনা হলো এর মধ্যে, এটা একটা কূটনৈতিক চ্যানেলেও এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। একটা কি যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে হতে পারে বাংলাদেশকে? যুদ্ধ ডেকে আনা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতিকে যাচ্ছে না, যুদ্ধ ডেকে আনা হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় বলি, মাহমুদুর রহমান বললেন যে এটি অঘোষিত যুদ্ধ ভারত ইতোমধ্যে ঘোষণা করে ফেলেছে। জি। দেখুন, ভারতের পক্ষ থেকেও অনেক ধরনের আক্রমণাত্মক কথা বলা হয়েছে এর আগে। যেমন ভারতের সেনাপ্রধান বলেছিলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে ইউক্রেন এবং আর কোন দেশের উদাহরণ দিয়ে বলেছিলেন যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে হুম। প্রতিবেশী কোনো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য। আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম। বিষয়টা হচ্ছে কি, আমরাও বলবো, আমরাও বলবো, কিন্তু তার একটা মাত্রা থাকতে হবে তো। প্রতিবাদটা আমরা করব।